মুভির নাম পদ্মিনী। এটি মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, যারা প্রথম পার্ট দেখেননি বা প্রথম পার্টের পুরোটা দেখেননি তারা এটা ভেবে দৌড় দিয়ে না যে প্রথম পার্ট দেখিনি তো এই পার্ট দেখে কি করব। আরে মশাই, এই মুভির আসল মজাই তো এই দ্বিতীয় পার্টে। তাই চলুন প্রথম পার্টের কাহিনী টুক করে বলে দিয়ে এই পার্ট শুরু করি। 34 বছর বয়সী রমেশ স্মৃতি নামের একটা মেয়েকে বিয়ে করলে বাসর রাতেই তার বউ অন্যজনের সাথে পালিয়ে যায়। বেচারা মনে এতটা কষ্ট পায় যে 2 বছর চলে যায়, সে আর কাউকে বিয়ে করে না। এরপর সবার অনুরোধে সে শ্রীদেবী নামের উকিল একটা মেয়েকে বিয়ে করতে গেলে তার সাথে একটা বিষয় নিয়ে এতটা তুমুল ঝগড়া বেঁধে যায় যে সেই বিয়েটাও ভেঙে যায়। এরপর রমেশ যেই কলেজে মাস্টারি করে সেই কলেজের ম্যাডাম পদ্মিনীর সাথে তার প্রেম হয়ে যায়। এরপর সে পদ্মিনীকে বিয়ে করতে গেলে পদ্মিনীর পরিবার বিয়েতে রাজি তো হয়, বাট তারা রমেশের আগের বিয়ের ডিভোর্স পেপার চাই। লেজালা, রমেশের তো আগের বিয়ের অফিসিয়ালি ডিভোর্সই হয়নি। তখন রমেশের হবু বউ পদ্মিনী রমেশকে যে উকিলের কাছে পাঠায়, রমেশ সেই উকিলের কাছে এসে তো শক। সে দেখে এটা তো সেই মেয়ে যাকে রমেশ একবার বিয়ে করতে গিয়ে তুমুল ঝগড়া করে বিয়েটা ভেঙে দিয়েছিল। এটুকুই ছিল প্রথম পার্টের কাহিনী, বুঝছেন? তো এই সেই উকিল শ্রীদেবী। তো শ্রীদেবী রমেশকে বলে, সাধারণত ডিভোর্স নেওয়ার পরই মানুষ দ্বিতীয় বিয়ের পাত্রী দেখে, কিন্তু আপনি ডিভোর্স না নিয়েই আমাকে দেখতে এসেছিলেন। যাই হোক, বউ পালানোর কয় মাস হলো? রমেশের দুলাভাই ভেনু বলে, মাস নয়, 2 বছর হচ্ছে। হ্যাঁ, 2 বছর? এতদিন কি করছিলেন? ভেনু বলে, ও শোকাহত ছিল, তাই বলে 2 বছর? হ্যাঁ, কিছুদিন হলো স্বাভাবিক অবস্থায় ফিরেছে। শ্রীদেবী রমেশকে বলে, আপনি আমাকে বিয়ে করতে এসে যে গালিগুলো দিয়েছিলেন এরপরেও কেসটা নিচ্ছি, কারণ পদ্মিনী আমার বান্ধবী, তাই ওর অনুরোধ ফেলতে পারছি না। এই বলে শ্রীদেবী একটা ডিভোর্স পেপারের ফর্ম দিয়ে বলে, এটা পূরণ করুন। রমেশ সেটা পূরণ করতে থাকলে ভেনু শ্রীদেবীকে বলে, রমেশের পর আর কি কোনো পাত্র তোমাকে দেখতে এসেছিল? শ্রীদেবী বলে, অবশ্যই, আর আগামী মাসে তো আমাদের এঙ্গেজমেন্টও। ছেলেটি একটা ম্যাট্রেস কোম্পানির মালিক। এদিকে ফর্ম পূরণ করা হলে শ্রীদেবী ফর্মটা দেখে বলে, তোমার পালিয়ে যাওয়া বউয়ের নাম তাহলে স্মৃতি। গুড। তো ফর্মটাতে 2টা সিগনেচার লাগবে। রমেশ আর ভেনু তখন সিগনেচার করতে ধরলে শ্রীদেবী বলে, আরে রমেশ ও স্মৃতির সিগনেচার লাগবে, তো স্মৃতির সিগনেচারটা নিয়ে আগামীকাল স্মৃতিকে সহ আমার অফিসে আসবেন। রমেশ তো অবাক। ভেনু বলে, আমরা তো জানি না স্মৃতি কোথায়। হ্যাঁ, জানেন না? শ্রীদেবী তো অবাক। এরপর দেখি ভেনু স্মৃতির খোঁজ করতে রমেশকে নিয়ে স্মৃতির গ্রামে আসতেছে। বাট 2 বছর আগের ঘটনা, তাই এরা স্মৃতির বাড়ির রাস্তা ভুলে গেছে। তো এরা গ্রামের 2টা মেয়ের থেকে রাস্তা জেনে নিয়ে সেই বাড়িতে পৌঁছালে ভেনু রমেশকে বলে, বিয়ের পরেই প্রথমবার স্মৃতির বাবা তোমাকে দেখতেছে, তাই সে ইমোশনাল হয়ে অনেক কাঁদবে, এমনকি তোমার পাও জড়িয়ে ধরতে পারে। একদম ঘাবড়াবে না, করুণা দেখালে চলবে না, ঠিক আছে? এমন সময় স্মৃতির বাবা বেরিয়ে এসে রমেশকে দেখে বলে, আরে জামাই, তুমি একা কেন? স্মৃতি আসেনি? এরা তো শক। ভেনু বলে, আঙ্কেল, আমরা স্মৃতির সাথেই কথা বলতে এসেছি। আঙ্কেল বলে, হ্যাঁ, স্মৃতির তো বিয়ে হয়ে গেছে, এখন ওকে এখানে খুঁজলে পাবে, ওর শ্বশুর বাড়িতে গিয়ে দেখো। ভেনু বলে, আঙ্কেল মজা করছেন কেন? আঙ্কেল রেগে মেগে লুঙ্গি গুটিয়ে নিয়ে বলে, মজা আমি করছি তাই না? তার স্বামী অক্ষম বলে সে বাসর রাতে পালিয়ে গেছে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেছে, আর আমি মজা করছি? তোমাকে কে বলেছিল মাঝরাতে ওকে চাঁদ দেখাতে নিয়ে যেতে? ও যেন পালাতে না পারে, এই জন্য আমি সবসময় ওকে নজরে রাখতাম, কিন্তু তোমাকে হস্তান্তর করতেই একটা রাতও ওকে সামলে রাখতে পারলে না। রমেশ তো অবাক। এদিকে স্মৃতির বাবা রেগে মেগে ভিতরে যাই ও বউকে বলে, ভেতরে আসো, নাকি তুমিও ভেগে যেতে চাচ্ছ? লে জাল্লা। ভেনু ও রমেশ দুজনে তো পুরো বাকরুদ্ধ। তো রাতের বেলা রমেশের হবু বউ পদ্মিনী ফোন কলে রমেশের সাথে কথা বলার সময় বলে, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় স্মৃতির খোঁজ করলাম, কিন্তু কোথাও ওর কোনো সন্ধান পেলাম না। রমেশ বলে, আমার ছোট ভাই রিজুও খুঁজতেছে, দেখি কি হয়। তো পরের দিন দেখি রিজু রমেশকে নিয়ে স্মৃতির গ্রামের একটা চা স্টলের সামনে এসে থামতেছে। রমেশ বলে, এখানে আসলি কেন? রিজু বলে, চায়ের দোকান আর সেলুন, এই 2 জায়গায় এলাকার সকল খবর পাওয়া যায়, দেখো আমি কিভাবে সব খবর বের করি। এই বলে রিজু রমেশকে নিয়ে সেই চা স্টলে ঢুকে চা সহ অনেকগুলো খাবার অর্ডার করে। রমেশ বলে, এতগুলো খাবার কেন? রিজু বলে, বেশি খাবার কিনলে চাওয়ালা মামা কথা বলতে আগ্রহ বেশি দেখাবে, বুঝেছো? এমন সময় চাওয়ালা মামা চা দিয়ে গেলে রিজু বলে, ভাই, আপনাদের গ্রামের চাল বিক্রেতা কেশবকে চেনেন? মামা বলে, হ্যাঁ, কেন? তার ছোট মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে শুনলাম, তো তোমরা কি ছেলে পক্ষের লোক নাকি? রিজু পাট নিয়ে সুরে সুর মিলিয়ে বলে, হ্যাঁ ভাই, আমি বর। এটা শুনে স্টলের লোকজন সবাই খুশি হয়। মামা বলে, কেশব লোকটা খুবই ভালো, তবে তার বড় মেয়ে বিয়ের পর বাসর রাতেই প্রেমিকের সাথে পালিয়েছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। পাশ থেকে একটা কাকা বলে ওঠে, আমি শিওর ওর স্বামীর গোপন সমস্যা ছিল আর এটা দেখেই মেয়েটি পালিয়েছে। রিজু রমেশ তো শক। এর মাঝে আরেকজন বলে, আমি তো শুনেছি তার স্বামী নাকি সুবিধার ছিল না, সে নেশারও ছিল। পাশ থেকে আরেক কাকা বলে, আরে আসল সমস্যা এটা নয়,
আসল সমস্যা তো হলো মেয়েটি ছিল যুবতী, কিন্তু স্বামী ছিল অনেক বুড়ো। আরেক কাকা বলে, দূর তুই জানিসই না, আসল সমস্যা হলো ছেলেটি ছিল মালখোর, বাসর রাতে মাল খেয়ে ঢুকেছিল। রিজু রমেশের মুখের দিকে চেয়ে বলে, চলো ভাই উঠে পড়ি। এই বলে তারা তাড়াহুড়ো করে বের হলে রমেশ বলে, আরে বিলটা তো দিয়ে যা। রিজু বলে, অনলাইন পেমেন্ট করবো নি, বাইকে ওঠো তাড়াতাড়ি কেটে পড়ি, আর একটু থাকলে তো এরা বরের ছোট ভাইয়ের উপর দোষ চাপাতে শুরু করবে। বাপরে বাপ, এই বলে এরা কেটে পড়ে। তো পরের দিন রমেশ পদ্মিনীকে নিয়ে শ্রীদেবীর অফিসের সামনে পৌঁছাইও বলে, তুমি ভিতরে যাও, আমি একটা জরুরি কল করে আসতেছি। এই বলে রমেশ শ্রীদেবীকে কল করে বলে, আমি যে তোমাকে বিয়ে করার জন্য একবার দেখতে গিয়েছিলাম, এটা যেন পদ্মিনীকে বলো না প্লিজ। শ্রীদেবী বলে, ঠিক আছে। তো পদ্মিনী ভিতরে এসে শ্রীদেবীর সাথে হাই হ্যালো করলে রমেশ এসে ইশারায় শ্রীদেবীকে বলে, প্লিজ বলো না। তখন শ্রীদেবী রমেশের সাথে সেইভাবেই হাই হ্যালো করে বসতে বলে। তো পদ্মিনী শ্রীদেবীকে বলে, আমরা যে স্মৃতিকে খুঁজে পাচ্ছি না, তাহলে উপায় কি? তখন শ্রীদেবী বলে, সমস্যা নেই, আমি আদালতে মামলা করে দিব যে তার স্ত্রী পালিয়ে গেছে এবং নিখোঁজ। তাহলে আশা করা যায় স্মৃতিকে ছাড়াই ডিভোর্স মঞ্জুর হবে। তো রমেশ স্যার, আপনার ম্যারেজ সার্টিফিকেটের একটা কপি এবং আপনাদের বিয়ের একটা ছবি লাগবে। রমেশ মিনমিন করে বলে, ফটো? শ্রীদেবী বলে, বাসায় বিয়ের অ্যালবাম আছে না? রমেশ কোনো জবাব না দিয়ে মিনমিন করতে থাকে, কারণ বিয়ের অ্যালবাম তো সে রাগ করে পুড়িয়ে ফেলেছে এবং ফোনের সকল ফটোও ডিলিট করে ফেলেছে। তাই রমেশ বাসায় ফিরে সেই ফটো স্টুডিওতে আসে, যে স্টুডিও থেকে সে ফটো অ্যালবামগুলো বানিয়েছিল। কিন্তু স্টুডিও ওলা জায়গা মতো কোপ মারে, সে একটা ফটোর জন্য 3000 টাকা চায়। লেজালা, বাট কিছু তো করার নেই। রমেশ বাধ্য হয়ে 3000 টাকা দিয়েই স্মৃতির একটা ফটো নেয়। তো পরের দিন সিন শ্রীদেবীর অফিসে আসলে দেখি শ্রীদেবী স্মৃতির বিয়ের ফটো দেখে বলতেছে, এতগুলো স্বর্ণ পড়েছিল, সব কি নিয়ে গেছে? তখন রমেশের নীরবতা বুঝিয়ে দেয়, হ্যাঁ সব গেয়া। এমন সময় শ্রীদেবীর হবু বর জয়ান এসে বলে, সারপ্রাইজ। কিন্তু সে রমেশকে শ্রীদেবীর সাথে দেখে অবাক হয়, সাথে রমেশও তো অবাক। যারা প্রথম পার্ট দেখেছেন তারা জানেন যে জয়ান ও রমেশ পাত্রীর সন্ধানে ঘটকের অফিসে আসলে শ্রীদেবীর ফটো দুজনেই পছন্দ করেছিল এবং শ্রীদেবীকে নিয়ে দুজনে কাড়াকাড়ি লেগেছিল। তাই জয়ান অবাক হয়ে বলে, শ্রীদেবী সেখানে কেন? শ্রীদেবী বলে, সে আমার ক্লায়েন্ট। রমেশ শ্রীদেবীকে বলে, এটাই তোমার হবু বর? শ্রীদেবী মুস্কি হেসে হ্যাঁ বললে রমেশও মুস্কি হাসতে থাকে ও বেস্ট অফ লাক বলে চলে যায়। জয়ান এসে বসে ও শ্রীদেবীকে বলে, এর কেসটা নেওয়া কি জরুরি? শ্রীদেবী বলে, আরে তেমন কোনো কেস না, হলফনামা দিলেই সে ডিভোর্স পেয়ে যাবে, ব্যাস কেস শেষ। এটা শুনে জয়ানের কলিজায় পানি আসে যে যাক, কেসটা টুক করে মিটে যাবে, তাহলেই এই শালার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। তো সিন চলে আসে কোর্টে রমেশের ডিভোর্সের শুনানির দিনে। আমরা দেখি পদ্মিনীও কোর্টে এসেছে এবং রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু রমেশের বউ যে বাসর রাতেই পালিয়ে গেছে, এটা শুনে কোর্টের সবাই রমেশকে নিয়ে হাসাহাসি করলে পদ্মিনীও লজ্জায় পড়ে যায়। এদিকে জজ রায় দেয় যে ডিভোর্স পেতে গেলে কোর্টে রমেশের বউ স্মৃতিকে হাজির করতেই হবে। এটা শুনে পদ্মিনী তো হতাশ হয়ে যায়। রমেশও অবাক হয়ে শ্রীদেবীর দিকে তাকায়। জজ বলে, মামলার পরের শুনানি আগামী মাসের 26 তারিখে ধার্য করা হলো। শ্রীদেবী বলে, প্লিজ স্যার। জজ বলে, প্লিজ বলে কোনো কাজ হবে না, আগামী শুনানিতে স্মৃতিকে কোর্টে হাজির করতে হবে, তার সঙ্গে কথা বলে তবেই আমি ডিভোর্স মঞ্জুর করব। এরা তখন হতাশ হয়ে কোর্ট থেকে বের হলে পদ্মিনী শ্রীদেবীকে বলে, তুমি তো বলেছিলে সেকেন্ডের মাঝে মামলা শেষ হয়ে যাবে। শ্রীদেবী আমতা নামতা করে বলে, আসলে কোর্ট কাচারির ব্যাপার। পদ্মিনী বলে, সেটা তো তোমাদের বিষয়, বাট আমার পরিস্থিতিটা একটু ভেবে দেখো, আমি অবিবাহিত একটা মেয়ে হয়ে কোর্টে ডিভোর্স মামলায় জড়িয়ে পড়ছি, এটা আমার এবং আমার পরিবারের জন্য অসম্মানজনক। এই বলে পদ্মিনী এসব ঝামেলায় না জড়িয়ে কলেজে চলে যায়। আর এদিকে শ্রীদেবীর হবু বর জয়ান এসে শ্রীদেবীর সামনে দাঁড়ায়, কারণ শ্রীদেবী জয়ানকেও বলেছিল যে হলফনামা দিলেই ডিভোর্স মঞ্জুর হয়ে যাবে, তাহলেই কেস শেষ। তাই সিন কোর্টের ক্যান্টিনে আসলে দেখি জয়ান শ্রীদেবীকে বলতেছে, অনেক হয়েছে, এবার কেসটা ছেড়ে দাও। আসলে জয়েন কিছুতেই চাচ্ছে না যে শ্রীদেবী এই কেসের বাহানায় রমেশের সাথে মিশুক, কিন্তু শ্রীদেবী তো এটা বুঝতে পারছে না। তাই শ্রীদেবী কেসটা ছাড়তে না চাইলে জয়েন রেগে মেগে বলে, তুমি তো জীবনেও কোনো কেস জিততে পারো না, তাহলে এই ওকালতি করে কি লাভ? আমার তো টাকার অভাব নেই, তুমি ওকালতিই ছেড়ে দাও। তুমি যদি কাজই করতে চাও তো আমার অফিসে আসো, আমার কোম্পানিতে জব করো। কথাটা শ্রীদেবীর ইগোতে লাগে। তাই শ্রীদেবী বলে, আজ পর্যন্ত আমি কোনো কেস জিতিনি, তাই তো? ওকে, আমি রমেশের এই কেসটা জিতে দেখাবো, তাকে ডিভোর্স পাইয়ে দেখাবো। এই বলে শ্রীদেবী রেগে মেগে উঠে চলে যায়। লেজালা। জয়ান শ্রীদেবীকে রমেশের থেকে দূরে রাখতে চাইছিল, কিন্তু এখন তো আরো উল্টো হয়ে গেল। তো এবার সামনে যে ধামাকা হতে যাচ্ছে সেটা দেখবেন, তার আগে একটা কাজ ছেড়ে নেই।
OneX হলো সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL। এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য নিজের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচ ও ফলাফল লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্রাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1ROMANA ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 টাকা পর্যন্ত বোনাস ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে গিয়ে OneX লিখে সার্চ করুন ও প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড 1ROMANA ব্যবহার করে পান 12,000 টাকা বোনাস সহ আকর্ষণীয় উপহার। সিন রমেশের বাসায় আসলে দেখি রমেশ উদাস হয়ে বসে আছে। এমন সময় রমেশের বাসার সামনে শ্রীদেবী চলে আসে। রমেশ তো অবাক। রমেশের মা অবাক হয়ে বলে, এই মেয়েটা আবার কে? রমেশ বলে, মা, এটা আমার উকিল শ্রীদেবী। তো রমেশ শ্রীদেবীকে বলে, তুমি এখানে কেন? শ্রীদেবী বলে, আমি তোমাকে সকাল থেকে ফোন করে যাচ্ছিলাম। রমেশ বলে, দেখেছি, বাট কথা বলার মুড হচ্ছিল না, তাই ধরিনি। আসলে আমি কোর্টের রায় শুনে হতাশায় ডুবে গেছি। শ্রীদেবী বলে, সরি, বাট টেনশন করো না, আমরা ঠিক সময়ে স্মৃতিকে কোর্টে হাজির করব। রমেশ অবাক হয়ে বলে, কিভাবে? শ্রীদেবী বলে, ওকে দুজনে খুঁজতে বের হবো। রমেশ ও রমেশের মা ভাই তো অবাক। রমেশ বলে, ঠিক আছে, আগামীকাল কলেজ থেকে ছুটি নিব। শ্রীদেবী বলে, আগামীকাল নয়, আজকেই খুঁজতে বের হবো, যাও রেডি হও। রমেশ ভেবেচাকে খেয়ে মা ভাইয়ের দিকে তাকালে তারা ইশারায় বলে, হ্যাঁ যা। শ্রীদেবীও মিষ্টি করে বলে, রমেশ চলো না। এরপর দেখি রমেশের স্কুটিতে করে শ্রীদেবী স্মৃতির গ্রামে যাচ্ছে। রমেশ বলে, আমরা এর আগে ওর বাসাতে গিয়েছিলাম, ওর বাবা আমাদেরকে পাত্তা দেয়নি। শ্রীদেবী বলে, আমি একজন উকিল, এটা শুনলে ওর বাবা ভয়ে এমনি সব গড়গড় করে বলে দিবে। রমেশ বলে, এটাই তো চাই, তবে হ্যাঁ আমি কিন্তু ভিতরে যাব না। সিন কাট হলে দেখি স্মৃতির বাবা ব্যায়াম করতেছে আর শ্রীদেবী এভাবে চেয়ে আছে। স্মৃতির বাবা বলে, বলো কি বলবে? শ্রীদেবী পার্ট নিয়ে বলে, আমি রমেশের উকিল। গতবার রমেশ স্মৃতির খোঁজে আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি আসতে বাধ্য হয়েছি। বলুন স্মৃতি কোথায়? স্মৃতির বাবা বলে, বাসাতেই আছে। শ্রীদেবী তো রীতিমতো অবাক। আঙ্কেল বলে, আসো ভিতরে আসো, দেখাচ্ছি। এই বলে আঙ্কেল শ্রীদেবীকে বাড়ির পিছনে নিয়ে এসে বলে, এই তো স্মৃতি। শ্রীদেবী দেখে, ও কি, এটা তো পালিত কুকুর। আঙ্কেল বলে, স্মৃতির মা ও বোন স্মৃতিকে খুব মিস করছিল, তাই এই কুকুরটা কিনেছি এবং তার নাম স্মৃতি রেখেছি। এমন সময় সেখানে স্মৃতির ছোট বোনও আসে। আঙ্কেল কুকুরটিকে আদর করে বলে, স্মৃতি, উনি তোমার সাথে দেখা করতে এসেছে, ওনার সাথে কথা বলো মামনি। এই বলে আঙ্কেল চলে যেতে ধরলে ছোট মেয়েকে দেখে বলে, তুইও কি খাঁচায় বন্দি হতে চাচ্ছিস নাকি? যা ভিতরে যা। এদিকে শ্রীদেবী তো বেবাচাকে খেয়ে চলে আসে। রমেশ বলে, কি স্মৃতির ঠিকানা পেলে? শ্রীদেবী বলে, থ্যাপ, এখান থেকে চলো তো। এমন সময় স্মৃতির ছোট বোন পিছন থেকে ডাক দিয়ে থামায় ও স্মৃতির ফোন নাম্বারটা দেয়। সিন জয়নের কাছে আসলে দেখি সে রাস্তার পাশের একটা চা স্টলে দাঁড়িয়ে থেকে ম্যানেজারের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু যেই না সে সামনে তাকাই, এ গেল। তো অফিসে ফিরে জয়েন রাগে ফুলতেছে আর বলতেছে, সে আমার আড়ালে পরকীয়ায় জড়াচ্ছে। ম্যানেজার বলে, আচ্ছা ওই লোকটা কে ছিল? জয়েন বলে, তার ক্লায়েন্ট। ম্যানেজার বলে, ও ক্লায়েন্ট, তাহলে একসাথে স্কুটিতে ঘোরা ঠিক আছে। জয়েন বলে, তোমার বউ তো আমার থেকে ম্যাট্রেস কিনেছে, তার মানে সেও আমার ক্লায়েন্ট, তাহলে কি আমি এখন তাকে স্কুটিতে ঘোরাবো? ম্যানেজার তো শক। সিন রাতে একটা রেস্টুরেন্টে আসলে দেখি পদ্মিনীর মনটা ভীষণ খারাপ। সে রমেশকে বলতেছে, আমাদের রিলেশন কেমন জানি থমকে গেল, আর সামনে এগোচ্ছেই না। রমেশ বলে, হতাশ হইও না, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। পদ্মিনী বলে, আমার পরিবার ধীরে ধীরে আমাদের এই বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলতেছে, তাই এমন সময় রমেশের ফোনে শ্রীদেবীর মেসেজ আসলে রমেশ সেদিকে মনোযোগী হয়। পদ্মিনী বলে, আমার মা আমার সাপোর্টে ছিল, এখন সেও দুর্বল হয়ে গেছে। তো এদিকে পদ্মিনী এমন সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলতেছে, আর ওদিকে রমেশ শ্রীদেবীর সাথে চ্যাটিং এ ব্যস্ত। আসলে শ্রীদেবী মেসেজে বলতেছে যে সে স্মৃতির ঠিকানা পেয়ে গেছে, সে চেন্নাই থাকে আর আমাদেরকে খুব শীঘ্রই চেন্নাই যেতে হবে। তখন আমরা দেখি ওদিকে শ্রীদেবী জয়নের সামনে বসে রমেশের সাথে মেসেজে মগ্ন হয়ে আছে, আর এদিকে রমেশও সেম ভাবে পদ্মিনীর সামনে বসে শ্রীদেবীর সাথে মেসেজে মগ্ন হয়ে আছে। শ্রীদেবী মেসেজে বলতেছে, তাহলে আমরা আগামীকালকেই চেন্নাই রওনা দেই।
রমেশ বলে হ্যাঁ, তবে এটা এক্ষুনি পদ্মিনীকে যেন বলো না, ওকে পরে সারপ্রাইজ দেবো। তো রমেশ পদ্মিনীকে সামনে বসিয়ে রেখে অন্য কারোর সাথে মেসেজে মগ্ন হয়ে আছে দেখে পদ্মিনী রেগে মেগে উঠে চলে যায়। আর এদিকে রমেশও মেসেজে এতটা মগ্ন হয়ে আছে যে সে পদ্মিনীকে থামায়ও না। তো পরের দিন খুব সকালে শ্রীদেবী চেন্নাই যেতে বের হয়েও তার মাকে বলে আমি জয়েনকে বলিনি যে আমি রমেশের সাথে চেন্নাই যাচ্ছি, আর তুমিও যেন বলো না। মা বলে কেন? শ্রীদেবী ভেবাচাকে খেয়ে বলে পরে বলবো। তখন মা রেগে মেগে বলে রমেশের ব্যাপারে তোরা তো আগ্রহ কেন? শ্রীদেবী বলে তার কেসটা সলভ করতে হবে না। মা বলে এর আগে তো কোনো কেসের ব্যাপারে এমনটা দেখিনি। শ্রীদেবী কোনো জবাব না দিয়ে অটোতে উঠে পড়েও চলে যায়। এরপর দেখি জয়েন এভাবে উদাস হয়ে শুয়ে থেকে তার ম্যানেজারকে বলতেছে আমি ওর মাকে কল করেছিলাম, সে বলল ও কেসের কাজে চেন্নাই গেছে, নাম্বার ট্র্যাক করে দেখলাম সে এখন তামিলনাড়ুতে আছে। আচ্ছা রমেশের নাম্বারে একটা কল করেন তো। এই বলে জয়েন ফোনটা ম্যানেজারকে দেয়। আসলে জয়েনের পড়াশোনা না থাকায় সে টাইপ করে নাম্বার বের করতে পারে না। তো ম্যানেজার রমেশের নাম্বারে কল করলে তাকে রমেশের ফোন অফ। তখন জয়েন বলে আমার এটাই সন্দেহ হচ্ছিল, এই শালাও শ্রীদেবীর সাথে গেছে। সিন তখন পদ্মিনীর কলেজে আসলে দেখি সে অফিসে বসে আছে। এমন সময় জয়েন এসে বলে তুমি পদ্মিনী না? হ্যাঁ কেন? আমি শ্রীদেবীর হবু স্বামী। ও হ্যাঁ বসো, তো কি কাজে এসেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। রমেশ কোথায় গেছে? শুনলাম ও শ্রীদেবীর সাথে চেন্নাই গেছে। কেন, তোমাকে এ ব্যাপারে বলেনি? জয়ান ভেবেচাকে খেয়ে বলে তুমি ভেবেছ তারা কিন্তু একসাথে গেছে? তো একসাথে গেলে সমস্যা কোথায়? একসাথে গেলে সমস্যা নেই, কিন্তু সে আমার ফোন ধরছে না, এটা কেমন সন্দেহজনক না? আরে এখানে সন্দেহের কি আছে? জয়ান তো খুলে বলতে পারছে না। পদ্মিনী বলে তারও আমি রমেশকে ফোন করছি। জয়ান বলে ঠিক আছে, আমিও শ্রীদেবীকে ফোন করছি। এই বলে জয়ান ফোনটা নিয়ে বলে হে গুগল কল বেবি। পদ্মিনী তো শক। তো ফোন ভয়েস কমান্ডে বেবিকে মানে শ্রীদেবীকে কল করে। আর সিন শ্রীদেবীর কাছে আসলে দেখি এরা স্মৃতির ঠিকানায় পৌঁছে গেছে ও স্মৃতির বিল্ডিং এর লিফটের মাঝে দাঁড়িয়ে আছে। এদিকে পদ্মিনী ও জয়ন দুজনেই কল করে ফোন সুইচ অফ পায়। জয়ন বলে নাম্বার অফ দেখাচ্ছে। পদ্মিনী বলে ব্যাপার না, হয়তো ফোনে নেটওয়ার্ক নেই। জয়ন বলে এটা ভেবেছ চেন্নাইয়ে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক পায়। ওদিকে রমেশ ও শ্রীদেবী ঠিকানা মতো স্মৃতির ফ্ল্যাটের সামনে পৌঁছে কলিং বেল বাজাতেই শোনে রুমের ভিতরে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে ও জিনিসপত্র ভাঙার আওয়াজ আসতেছে। তো স্মৃতি ঝগড়া করতে করতে দরজাটা খুললে রমেশকে দেখে বলে রমেশ, আমার রমেশ এসে গেছে। এই শোর দেখ, আমি বলেছিলাম না আমাকে এই জাহান্নাম থেকে বাঁচাতে আমার রমেশ আসবেই, দেখ আমার রমেশ চলে এসেছে। স্মৃতির স্বামী সিজু বলে হারাম যদি আমার সন্দেহ হয় তাহলে ঠিক, তোদের মাঝে গোপনে প্রেম চলছিল। স্মৃতি বলে হ্যাঁ ছিল, যা কি করবি? সিজু রমেশকে বলে সে তার গলা থেকে আজও তোমার বিয়ের চেনটা খোলেনি, আমার এখানেই সন্দেহ হয়েছিল। রমেশ তো রীতিমতো শখ খেয়ে আছে। ওদিকে স্মৃতি ব্যাগপত্র সব নিয়ে ফ্রিজ থেকে আপেল ও পানির বোতল নেওয়ার সময় বলে হারামজাদা, আমার হাইটের চেয়ে বেশি লম্বা ফ্রিজ কিনেছিস, সেদিনই আমার সন্দেহ হয়েছিল তুই আমাকে ভালোবাসিস না, এখন একা মর কুত্তা কোথাকার। এই বলে স্মৃতি রমেশের কাছে এসে বলে রমেশ আপেলটা ধরো তো, আর দিদি তুমি ব্যাগটা নাও, হারামজাদা আমি আর কখনো ফিরবো না, রমেশ চলো। এই বলে স্মৃতি রমেশের সাথে চলে যায়। এদিকে জয়ন পদ্মিনীকে বলতেছে চলো আবার কল করি। এরপর জয়ন হে গুগল কল বেবি। সাবাস বেটা। তো এবার কল ঢোকে, বাট শ্রীদেবী কলটা কেটে দেয় আর রমেশ কলটা ধরে বলে পদ্মিনী আমি একটু ব্যস্ত আছি, পরে তোমাকে কল করছি। তখন পদ্মিনী জয়নকে বলে সে ব্যস্ত আছে বলল। জয়ন বলে নিশ্চিত সে মিথ্যা বলছে? শ্রীদেবী মিথ্যা বলে না, এই জন্য কলটা রিসিভ করলো না। পদ্মিনী তো শক। জয়ন তখন ম্যানেজারকে কল করে চেন্নাইয়ের ফ্লাইট বুক করতে বললে পদ্মিনী তো অবাক। ওদিকে রমেশ ও শ্রীদেবী স্মৃতিকে নিয়ে একটা হোটেলে উঠতেছে। তো স্মৃতি শ্রীদেবীকে বলতেছে আমি জানতাম রমেশ আমাকে নিতে আসবে, তাই 2 মাস আগে থেকেই ব্যাগপত্র সব রেডি করে রেখেছিলাম। তখন শ্রীদেবী বলে কিন্তু স্মৃতি, রমেশ তো তোমার থেকে ডিভোর্স নিতে এসেছে। হ্যাঁ, তোমার থেকে ডিভোর্স নেওয়া ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারছে না। এটা শুনে স্মৃতি রমেশের দিকে তাকিয়ে কান্না স্বরে বলে চিন্তা করো না রমেশ, আমি তোমার পথের কাটা হব না, তোমার সুখের জন্য আমি সব করতে পারি। শ্রীদেবী তো স্মৃতির ওভার অ্যাক্টিং দেখে অবাক হয়ে চেয়ে আছে। তো স্মৃতি বলে বলো রমেশের সুখের জন্য আমাকে কি করতে হবে? শ্রীদেবী বলে আচ্ছা রমেশের বিয়ের চেনটা এখনো গলা থেকে খুলোনি কেন, জানতে পারি? স্মৃতি বলে নিজের কাছে রেখেছি যাতে অভাবে পড়লে বিক্রি করতে পারি। তো রমেশ বাহির থেকে এসে হোটেলে ঢুকে শ্রীদেবীকে বলে স্মৃতি কোথায়? শ্রীদেবী বলে ওয়াশরুমে। রমেশ বলে ওকে সব বুঝিয়েছ, ডিভোর্স দিতে কোনো ঝামেলা করবে না তো? শ্রীদেবী বলে আরে ওকে যখন খুঁজে পেয়েছি তো আর টেনশনের কিছু নেই। এমন সময় জয়ন বলে ওঠে সারপ্রাইজ। শ্রীদেবী ও রমেশ তো শক।
এদিকে শ্রীদেবী যে রমেশের সাথে হোটেলে উঠেছে এবং এদের বেড এমন দেখাচ্ছে, এটা দেখে জয়েন নিজেও শক খায়ও বলে, এসব করার আগে আমাকে মেরে ফেললে না কেন? তাহলে এসব দেখতে হতো না। হে ভগবান, এসব দেখার আগে আমার চোখ দুটো অন্ধ করে দিলে না কেন? শ্রীদেবী রেগে মেগে বলে, তুমি এখানে কেন? জয়ান বলে, ও আমি এসে তোমাদেরকে বিরক্ত করলাম তাই তো? ওকে, আমি আর তোমার পথের কাটা হব না, বাই। এই বলে যেতে ধরে থেমে যায় ও এদের বেড থেকে একটা বালিশ নিয়ে বলে, এটা আমি সাথে নিয়ে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের স্মৃতিস্বরূপ, এটাকে আমি আগলে রাখবো। রমেশ, তোমার স্ত্রীকে তুমি তাও বাসর রাতে হারিয়েছ, কিন্তু তুমি আমাকে বাসর রাতটাও করতে দিলে না। তুমি বড্ড স্বার্থপর। এই বলে কাঁদতে কাঁদতে জয়ন্ত চলে যেতেই স্মৃতি ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, কার কান্নার আওয়াজ শুনতে পেলাম? সিন পরের দিন আসলে দেখি রমেশ চেন্নাই থেকে সোজা পদ্মিনীর কলেজ হোস্টেলে এসেছে, বাট সাথে করে স্মৃতিকেও এনেছে দেখে পদ্মিনী অবাক হয়ে বলে, ওকে এখানে এনেছো কেন? রমেশ বলে, স্মৃতিকে ওর বাসাতে পাঠানো ঠিক হবে না, তাই তোমার এখানে ওকে থাকতে দাও। পদ্মিনী বলে, ওকে কোনো হোটেলে উঠিয়ে দাও। রমেশ বলে, আরে ওর প্রেমিক সাথে আসেনি, ও একা এসেছে, তাই প্লিজ গেস্ট হিসেবে কয়টা দিন তোমার কাছেই রাখো। পদ্মিনী তো ব্যাপারটা হজম করতে পারছে না। এর মাঝে স্মৃতি পদ্মিনীকে দেখে বলে, তুমি কি সেই পদ্মিনী? শ্রীদেবী বলে, তখন স্মৃতি বলে, রমেশ তোমার পছন্দ এইবার তেমন ভালো হয়নি। লে জাল্লা, পদ্মিনী তো রেগে মেগে রমেশের দিকে তাকাই ও রাগ করে ভিতরে চলে যায়। শ্রীদেবী বলে, রমেশ তুমি চলে যাও, আমি সামলে নেব। এই বলে শ্রীদেবী স্মৃতিকে ভিতরে নিয়ে যেতে ধরলে স্মৃতির লাইন ভাড়াটা দেখুন। বেচারা রমেশের অবস্থা দেখে শ্রীদেবীর তো আফসোস হচ্ছে। ওদিকে যেতে যেতে পথের মাঝে ভেনু রমেশকে বলে, যাক শেষমেশ তাহলে সব প্রবলেম সলভ হয়ে গেল। রমেশ বলে, পদ্মিনী স্মৃতিকে খুব যত্নে আগলে রাখবে। ভেনু বলে, পদ্মিনী অবশ্যই স্মৃতির সাথে তোমার ব্যাপারে আলাপ করবে, তখন স্মৃতি ঠিকই বুঝতে পারবে সে তোমাকে ছেড়ে গিয়ে কি সুখের জীবনটা হাতছাড়া করেছে। এমন সময় শ্রীদেবী রমেশকে ফোন করলে রমেশ ভেনুকে বলে, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। কেন, কি হয়েছে? রমেশ বলে, স্মৃতি ও পদ্মিনী ঝগড়া লেগেছে। লে জাল্লা, সিন পদ্মিনীর কাছে আসলে দেখি স্মৃতি রেগে মেগে পদ্মিনীকে বলতেছে, আমি রমেশকে রেখে গেছি বলেই তুমি ওকে পাচ্ছ, তাই আমাকে ভাব দেখাতে এসো না। পদ্মিনী বলে, শ্রীদেবী একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও বলছি, নয়তো আমি কিন্তু ওর চুল ছিঁড়ে ফেলবো। স্মৃতি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। এই ইঁদুরের গর্তের মতো বাড়িতে আমি থাকতেও পারবো না, কি গরম রে বাবা। পদ্মিনী বলে, তুমি এখানে এসেছো কারণ তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, বুঝেছো? এটা শুনে স্মৃতির চুপ। এদিকে রমেশও এসে এসব দেখে চুপ। তখন স্মৃতি দুম করে বলে ওঠে, আমি আমার রমেশের বাড়িতে যাব। পদ্মিনী বলে, কি অধিকার ওর বাড়িতে উঠবে? স্মৃতি বলে, আমি এখনো রমেশের স্ত্রী। এই রে কাম সারছে। শ্রীদেবী বলে, স্মৃতি চলো আমার বাড়িতে উঠবে। স্মৃতি তখন অস্থির পাট নিয়ে পদ্মিনীকে বলে, তোমাদের বিয়ে হলেও তুমি হবে তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীটা কিন্তু আমি, ঠিক আছে? চলো শ্রীদেবী। এই বলে স্মৃতি অস্থির পাট নিয়ে চলে গেলে রমেশ তো শক। তো বেচারা রমেশ ভয়ে ভয়ে পদ্মিনীর কাছে এসে সরি বললে পদ্মিনী বলে, ও তোমার সামনে আমাকে এত অপমান করলো তবু তুমি কিছুই বললে না? রমেশ বলে, পদ্মিনী তাকে কিছু বললে সে যদি রাগ করে চলে যায় তো ক্ষতি আমাদেরই হবে। পদ্মিনী বলে, তার মানে আমাদের বিয়ে তার করুণাই হচ্ছে। এই বলে পদ্মিনী রাগ করে চলে যায়। লে জ্বালা, বেচারা রমেশ তো ফাটাবাসের চিপাই ফেসে গেছে। সে এখন কোন দিকে যাবে সিদ্ধান্ত নেওয়া মুশকিল। এদিকে শ্রীদেবীও সেম টেনশনে আছে, কিন্তু স্মৃতি ঠিকই শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে। তো সিন রমেশের শুনানির দিনে আসলে দেখি রমেশ ও ভেনু কোর্টে এসেছে এবং শ্রীদেবীর অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শ্রীদেবী এসে বলে, রমেশ স্মৃতি কোথায়? রমেশ অবাক হয়ে বলে, সে তো তোমার সাথে থাকার কথা। শ্রীদেবী বলে, সে সকালবেলা রেডি হয়ে বের হলো, তাই আমি ভাবলাম সে হয়তো তোমার কাছে আছে। লে জ্বালা, এদিকে কেস শুনানির সময়ও হয়ে গেছে, তাই জজ রমেশ ও স্মৃতিকে ডাকতেছে, কিন্তু স্মৃতি তো নেই। এদিকে পদ্মিনী তো অবাক হয়ে রমেশ ও শ্রীদেবীর দিকে চেয়ে আছে। তো জজ বারবার ডাকতে থাকলে রমেশ ও শ্রীদেবী এগিয়ে আসে। জজ বলে, তো রমেশ তুমি একা কেন? তোমার স্ত্রী কোথায়? শ্রীদেবী মিনমিন করে বলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জজ বলে, আবার পালিয়ে গেছে? ওদিকে এটা শুনে পদ্মিনী তো হতাশায় ডুবে যায়। আজকে রমেশ ফাইনালি ডিভোর্স পাবে এটা ভেবে পদ্মিনী তার পরিবারের লোকদেরকে কোর্টে এনেছে, বাট এসব শুনে তো পদ্মিনীর লজ্জায় যেন মাথা কাটা যায়। এদিকে জজ রাগ করে আবার একটা শুনানির তারিখ দেয়, যা আরো 1 মাস পর। ভরা কোর্টে নিজের পরিবারে এভাবে অপমান হয়ে গেল এটা ভেবে পদ্মিনী যেন লজ্জায় পাথর হয়ে যাচ্ছে। তো পদ্মিনীর পরিবার রেগে মেগে উঠে পড়লে পদ্মিনীও তাদের সাথে বের হয়ে আসে। রমেশ তখন পদ্মিনীকে থামানোর জন্য ডাক দিলে পদ্মিনী কোনো সাড়া দেয় না। রমেশ তখন আটকাতে গেলে পদ্মিনীর কাকা থামায়ও বলে, খবরদার ওকে আটকানোর চেষ্টা করো না, নয়তো জুতা আমার হাতে উঠে যাবে। এই বলে কাকা চলে যায়। মানে রমেশ ও পদ্মিনীর সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেল। তো রমেশ বাসায় এসে একা উদাস হয়ে সেই বটগাছের নিচে বসে আছে যেখান থেকে স্মৃতি পালিয়ে গিয়েছিল। তখন আমরা দেখি স্মৃতি ভয়ে ভয়ে রমেশের কাছে আসতেছে। তো স্মৃতি রমেশের কাছে এসে অসহায়ের মতো বলে,
আমি কখনোই ভাবিনি এমন কিছু ঘটবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রমেশ কোনো কথা বলে না। স্মৃতি বলে, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করিনি, আমার কেন জানি কোর্টে যেতে মন সায় দিচ্ছিল না, বারবার ভাবছিলাম আমার কি হবে। জানো সিজু বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। রমেশ, এখন আমার কি হবে? রমেশ কোনো কথা বলে না। তখন স্মৃতি বলে, আসলে এই সবই আমার কর্মফল। এদিকে তুমি ডিভোর্স চাচ্ছ, ওদিকে সিজু বিয়ে করছে। জানো এসব দেখে হতাশায় গলায় দড়ি দিতে ধরেছিলাম, কিন্তু জানো তো আমার হাইট খাটো, তাই ফ্যানে ওড়নাটা বাঁধতে পারিনি। লে জ্বালা। তো স্মৃতি বলে, রমেশ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার পরিবার নেই, সিজুও ছেড়ে চলে যাচ্ছে, এখন আমার আপন বলতে একমাত্র তুমি। এই বলে স্মৃতি অসহায়ের মতো চুপচাপ রমেশের দিকে চেয়ে থাকে। একটু পরে স্ক্রিন অন্ধকার হলে শুনতে পাই রমেশ কাকে যেন ফোন করে বলতেছে, মনীষা তোমার একটা হেল্প লাগবে। এই মনীষাকে সেটা সামনে গেলে জানতে পারবেন। সিন এখান থেকে কয়েকদিন পর আসলে দেখি সিজু অন্য একটা মেয়েকে বিয়ে করেছে এবং আজকে তার বাসর রাত। তো সিজু বাসর ঘরে ঢুকে মেয়েটিকে বলতেছে, তুমি দুধ আনোনি? মেয়েটি বলে, সরি ভুলে গেছি। সিজু তখন শরীরে পারফিউম মারে ও মেয়েটিকে বলে, দাঁড়িয়ে আছো কেন, বসো। মেয়েটি তখন খাটে বসে পড়লে সিজু ফুল ফিলিংসে এসে মেয়েটির পাশে বসতেই এই গেল, কারেন্ট চলে গেছে। যারা প্রথম পার্ট দেখছেন তারা জানেন এমন ভাবেই রমেশের বাসর রাতে কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, সিজু অন্ধকারের মাঝে তার ফোনটা বের করে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে দেখে এ কি, বউ নেই। তখন পাশে লাইট মারতেই, ও কি, এটা তো স্মৃতি। সিজু তখন ভয়ে চিল্লাতে চিল্লাতে বাহিরে বের হয়ে আসলে শ্বশুর বলে, জামাই কি হয়েছে? এমন সময় কারেন্ট চলে আসে, ঘরে অন্য একটা মেয়ে। শ্বশুর বলে, অন্য মেয়ে? কে সেটা? তখনই স্মৃতি রুম থেকে বেরিয়ে আসে। আঙ্কেল সিজুকে বলে, তুমি কি এই মেয়েকে চেনো? সিজু বলে, না তো। আঙ্কেল তখন স্মৃতিকে বলে, এই মেয়ে তুমি কে, আর মনীষা কোথায়? এবার বুঝতে পারি সিজুর হবু বউয়ের নামই তাহলে মনীষা। তো স্মৃতি বলে, মনীষার বাবা এই হারামজাদা একটা ধোঁকাবাজ, নতুন নতুন মেয়েদেরকে বিয়ে করাই এর পেশা। আঙ্কেল তো শক। স্মৃতি সিজুকে বলে, এই কুত্তা তুই আমাকে চিনিস না? সিজু বলে, স্মৃতি খবরদার আমাকে কুত্তা বলবি না। কেন রে শুয়োর? আঙ্কেল বলে, জামাই তুমি না বললে ওকে চেনো না? স্মৃতি বলে, মনীষার বাবা সে অভিনয় করছে, ওকে কষিয়ে একটা থাপ্পড় মারলেই সত্যিটা বলে দিবে। ব্যাস, আঙ্কেল রেগে মেগে এই নে। এমন সময় রমেশ শ্রীদেবীকে নিয়ে সেখানে হাজির হয়ে বলে, আঙ্কেল আমি সব খুলে বলছি। এই স্মৃতি এদিকে আসো। স্মৃতি তখন পাশে এসে দাঁড়ালে রমেশ বলে, আঙ্কেল এরা দুজনে গত 2 বছর থেকে লিভ ইন রিলেশনশিপে আছে, এখন সে আপনার মেয়েকে বিয়ে করার জন্য স্মৃতিকে ছেড়ে এসেছে। স্মৃতি বলে, রমেশ আমি মনে হয় মনীষার বাবাকে ভালো বোঝাতে পারবো। মনীষার বাবা, ঠিক এইরকম ফুলসজ্জার রাতেই আমি আমার প্রথম স্বামী রমেশকে ছেড়ে এই হারামজাদার সাথে পালিয়েছিলাম, আর আজ সে আমাকে ছেড়ে। এই বলে স্মৃতি কাঁদতে থাকলে আঙ্কেল তো এই বুঝি সিজুকে মারলো। তখন রমেশ আঙ্কেলকে থামিয়ে স্মৃতি ও সিজুর হাতটা একত্র করে দেয় ও পকেট থেকে একটা কিটকাট ফিউজ বের করে দেয়। মানে রমেশই তাহলে বাসার কারেন্ট অফ করেছিল। তো মনীষার বাবা রেগে মেগে সিজুকে বলে, হারামজাদা তুই আমার মেয়ের জীবন নষ্ট করছিস, তুই এই বিয়ের খরচ দিয়ে এখান থেকে যাবি। এই মনীষার মা, মনীষা কোথায় গেল? এমন সময় মনীষা এসে তার বাপের উপর পাট নিয়ে বলে, তুমি আমার জীবনটাই নষ্ট করলে, আর এই হারামজাদা তোর বউ থাকতে আমাকে বিয়ে করতে এসেছিস, আবার দুধের গ্লাস মারাচ্ছিস, আর বাবা তোমরা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। মনীষার মা বলে, প্লিজ মা শান্ত হো, টেনশন করিস না, আমরা ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিব। মনীষা কাঁদতে শুরু করেও বলে, মা আমি বাঁচবো না, তোমার তো স্বামী আছে, আমার কেউ নেই, ফুলসজ্জার রাতে আমার স্বামী ছেড়ে চলে গেছে, এটা শুনলে কেউ আর আমাকে বিয়ে করবে না। এসব বলে মনীষা কাঁদতে থাকলে রমেশ শ্রীদেবীকে ফিসফিস করে বলে, আমরা তো ওকে 3 দিন আগেই সব খুলে বলেছিলাম, তাহলে ও ওভার অ্যাক্টিং করছে কেন, ওর মতলব কি? ওদিকে মনীষা সারা বাড়ি তোলপাড় তুলে ফেলেছে, ও এখন কেউ ওকে বিয়ে করবে এই বলে কান্না করেই যাচ্ছে। তখন মনীষার বাবা বলে, তোর কলেজে তোর কোনো পছন্দের ছেলে নেই, যাকে বলিস তাকে দিয়ে তোর বিয়ে দিব। এটা শুনতেই মনীষা মুহূর্তের মাঝে শান্ত হয়ে যায় ও বলে, সত্যি? বাবা যেই না বলে হ্যাঁ, ব্যাস সঙ্গে সঙ্গে মনীষা মোবাইলে একটা ছেলের ফটো দেখিয়ে বলে, এর সাথে আমাকে বিয়ে দিবে। বাবা তো শক। এদিকে রমেশ ও শ্রীদেবী বুঝে গেছে মনীষা তাহলে এজন্যই এসব নাটক করছিল, তাই রমেশ ও শ্রীদেবী মনে মনে হাসতে থাকে ও বলে, স্মৃতি ও সিজু মিলে গেল, মনীষাও তার প্রেমিককে পেয়ে গেল, এখন একা রয়ে গেলাম আমরা দুজন। এটা শুনে শ্রীদেবী মুস্কি হেসে দেয় ও দুজনে খুনসুটি করতে করতে গাড়িতে উঠে চলে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির প্রথম পার্ট এখনো দেখে না থাকলে স্ক্রিনে দেখুন, প্রথম পার্টটি ভেসে উঠেছে, সেটার উপর ক্লিক করলেই প্রথম পার্ট ওপেন হবে। তবে দাঁড়ান, অন্য কোথাও যাওয়ার আগে পাওনা হিসাবটা মিটিয়ে দিয়ে যান, মানে ভিডিওতে একটা লাইক দেন, এবং কি কমেন্ট করবেন জানি না, বাট কমেন্ট চাই। আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজকেই সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।